Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু হচ্ছে ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস, যার বাংলা অনুদিত নাম রহস্য। যারা এর আগে ছায়াবাড়ি নভেলটি শুনেছেন, সেই ছায়াবাড়ি নভেলেরই পরবর্তী সিকুয়েল এই রহস্য, এবং আমাদের এই ধারাবাহিক উপন্যাসের প্রত্যেকটির আগে পরের পর্বের লিঙ্ক পাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। শ্রোতা বন্ধুরা, গল্প শুরুর আগে নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি, তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে রহস্য কুঠি। আজ পর্ব 26। উষার আলো ফুটে উঠল ধীরে ধীরে, মেঘগুলোতে লালচে আভা ছড়িয়ে পড়ল দিগন্তে। ছোট ঘরটায় ঠান্ডার পরিমাণ সামান্যই কমেছে। অবসন্ন লাগছে সোফি, হাত পা প্রচন্ড ভারী লাগছে, মাথায় তীব্র একটা যন্ত্রণা। এক ফোঁটাও ঘুম হয়নি সারা রাত, তবু ঘুমিয়ে পড়তে চাইছে না। এই মুহূর্তে জোসেফের সঙ্গে থাকা প্রতিটা মুহূর্ত মূল্যবান ওর কাছে। ও কিছুতেই পার করতে চায় না এই সময়টা। জোসেফ সোফিকে বুকের ভেতর জড়িয়ে ধরে রেখেছে, ওর মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এটুকুই যেন জীবনের একমাত্র চাইছে। জোসেফ যখন ওকে চুমু খেল, তখন বরফ শীতল ঘরটাও উষ্ণ হয়ে গেল। সূর্যের আলো ছড়িয়ে পড়ল গাছগাছালির মাথায়। সোফিকে শুইয়ে দিতে যাচ্ছিল জোসেফ। সোফি অস্ফুটে আপত্তি জানাল। একটু হেসে বলল জোসেফ, চুমু খেল। তুমি ভীষণ ক্লান্ত সোনা, একটু ঘুমিয়ে নাও। তারপর উঠে ফায়ার প্লেসের দিকে এগোলো জোসেফ। সোফি বলল, তোমার পা সাবধান। আড়ষ্ট গলায় জোসেফ বলল, অসুবিধে হবে না। তবু সাবলীল ভঙ্গিতে নিচু হয়ে নতুন কাঠ গুঁজে দিল ফায়ার প্লেসে। তারপর চুপচাপ বসে থাকলে উপকার হবে না, বরং কাজ করবে। আগুনের আভায় অসম্ভব রকম বিপর্যস্ত লাগছে জোসেফকে দেখে। যেদিন শেষবার ওর বাবার বাড়িতে একসাথে নাস্তা করেছে, সেদিনের চেয়ে আরো খানিকটা কমে গেছে জোসেফ। আর কেনসিংটন আসার পর সেটা আরো প্রকট হয়ে উঠেছে। জোসেফের দিকে এগিয়ে গেল সোফি, দুই হাতে জড়িয়ে দিল। জোসেফ ওকে বুকে জড়িয়ে বলল, আমার জন্য মন খারাপ করো না সোনা। জোর করে চোখ দুটো চেপে বন্ধ করে ফেলল সোফি। যেটা সাধ্যে নেই ওর, সে কথা কি করে শুনবে? ওর মনটা তো আরো আগেই দলিত মথিত হয়ে গেছে। কিছুতেই মনকে মানাতে পারছিল না সে। মুখ তুলে ওর মুখের দিকে তাকালো সোফি, বলল, গ্যারেথ কাকা, তুমি কি ফুলের সন্ধানে বই ঘাঁটতে নামবে এখনই? ঘরের দরজায় তখন গ্যারেথ কাকা দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো ভাবান্তর নেই, হাতে কতগুলো বই। বইগুলো দেখালেন তিনি। মিস বিশপের ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল এগুলো। বইগুলো দেখেই চিনতে পারল সোফি। গ্যারেথ কাকা বললেন, করা যায়। জোসেফ সোফির দিকে একটু হাত বাড়িয়ে দিয়ে বলল, ঘুমিয়ে নাও, আমি লক্ষ্য রাখবো তোমার ওপর। সোফি বলল, না, তোমাদেরকে সাহায্য করব, আমি কাজ করতে চাই।
নরম সুরে এবার জোসেফ বলল, তাহলে শুয়ে শুয়ে বইগুলো দেখো, তাতে পিঠে আর ঘাড়ে একটু বিশ্রাম হবে। মাথা নেড়ে সায় দিল সোফি। একটা বই নিয়ে শুয়ে পড়ল। অসম্ভব রকম ক্লান্ত ছিল সে। জোসেফ ওর চালাকি ধরতে পারেনি। মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো বইটা। মাত্র কয়েক মিনিটের মাথায় তারপরেই গভীর ঘুমে তলিয়ে গেল সোফি। স্বপ্ন দেখছে সোফি, এলোমেলো অসম্পূর্ণ স্বপ্নগুলো। পেন্টিং থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন মিস বিশপ। বারবার দৃশ্যটা দেখল সে। সম্পূর্ণ না, কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে অবয়বটা। একবার দেখলো একটা অন্ধকার হলওয়েতে দাঁড়িয়ে হাসছে এলিস। ধকধক করে জ্বলছে ওর দুটো চোখ। আবার দেখলো জোসেফ শুয়ে আছে মেঝেতে, চোখ দুটো বড় বড় করে চেয়ে আছে সিলিং এর দিকে। ঠোঁটের পাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। ধর্মর করে উঠে বসলো সোফি। ঘন ঘন শ্বাস পড়ছে ওর। দেখতে পেল মাথার কাছে হাঁটু মুড়ে বসে আছে জোসেফ। ওর মুখে উদ্বিগ্নতার ছাপ। জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? ভালো আছি, ধন্যবাদ। সোফি লক্ষ্য করলো ওর উত্তরটায় ঠিক সন্তুষ্ট হলো না জোসেফ। যেন সোফির উত্তরটাকে ঠিক বিশ্বাস করতে পারল না সে। ঘেমে যাওয়া মুখের উপর লেপ্টে থাকা এক গোছা চুল হাত দিয়ে সরিয়ে দিল সে। মুখ চোখ শক্ত হয়ে আছে। জিজ্ঞেস করলো, দুঃস্বপ্ন দেখছিলে তুমি? সোফি বলল, না, তেমন কিছু না। আসলে এই বাড়ি, এটার কারণে ঘুমের ব্যাঘাত ঘটছে আমার। জোসেফ বলল, আর বেশি সময় এসবের ভেতর থাকতে হবে না তোমাকে। দিন পরে আমার ড্রাইভার গাড়ি নিয়ে যেতে আসবে। তোমার বাবার কাছে চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। এবার জোসেফের কথায় আর আমরা বা আমাদেরকে শব্দগুলো নেই। প্রচন্ড একটা দুঃখের ঢেউ আছড়ে পড়লো যেন সোফির। আবার শুয়ে পড়ল সোফি। দরজার দিকে তাকিয়ে জোসেফ বলল, আর একটুখানি ঘুমানোর চেষ্টা করো। গ্যারেথ কাকা আর আমি মিস বিশপের বেডরুমের লাইব্রেরির সমস্ত বই দেখে নিয়েছি। এবার মূল লাইব্রেরিতে যাব আমরা। দেখা যাক ওখানে কিছু পাওয়া যায় কিনা। খুব দুর্বল একটা দুরাশা মাত্র, দুজনেই জানে সেটা। কিন্তু গাড়িটা ওদেরকে নিতে না আসা পর্যন্ত আর কিছু করারও নেই ওদের। সোফি জিজ্ঞেস করলো, এলিসকে দেখেছো আজ? জোসেফ বলল, না, সকালে গ্যারেথ কাকা ওকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও লুকিয়ে আছে সে। জানলা দিয়ে বাইরে তাকালো সোফি। সূর্যের আলোটুকু এখন ফিকে হয়ে এসেছে। জানলার সার্সিপে জলের ধারা নামছে। কোচকালো সে। আবার বৃষ্টি নেমেছে। শুষ্ক হাসি হেসে জোসেফ বলল, হ্যাঁ, এটা তো গ্রিমলকের কাণ্ড মনে হচ্ছে। এখন এখানে সাধারণত বৃষ্টি হয় না। সোফি জিজ্ঞেস করলো, তোমার মনে হচ্ছে যে এই আবহাওয়া ওই গ্রিমলক নামের পিশাচটার তৈরি? জোসেফ বলল, হ্যাঁ, আমার মনে হতো যে নর্থউডেও সবসময় এরকম করত। অনেক বেশি বেশি করতে এগুলো অবশ্য তখন। আমি এখন গ্যারেথ কাকার সঙ্গে লাইব্রেরিতে যাচ্ছি। ওটা তো পাশেই। তুমি ডাকলে আমরা শুনতে পাবো। এখন একটু বিশ্রাম নাও। মাথা নেড়ে সায় দিল সোফি। তারপর মুখটা এগিয়ে নিয়ে গেল জোসেফের কাছে, যাতে সে ওকে চুমু খেতে পারে। আলতো করে ওকে চুমু খেলো জোসেফ। সরে আসতেই একটা দীর্ঘশ্বাস পড়ল ওর মুখ থেকে। সোফি ফিস ফিস করে বলল, তোমায় খুব ভালোবাসি। আমিও সোনা। জোসেফের আঙুলগুলো সোফির গালে ঘষে গেল। ঘুমো এখন। জোসেফকে চলে যেতে দেখলো সোফি। এখনো হাঁটতে কষ্ট হচ্ছে তার।
তাই যতটা সম্ভব জখম হওয়া পায়ে ভর কম দিয়ে হাঁটছে সে, তবু শক্ত সবল ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো সোফি। দরজাটা খোলা রেখে গেছে জোসেফ, যাতে ঘর থেকে সারা শব্দ সহজে শুনতে পারে সে। কিছুক্ষণ শুয়ে থাকলো সোফি, তারপর উঠে পড়ল। সামান্য কয়েক ঘন্টার ঘুম ওকে আরো বেশি ক্লান্ত করে তোলা ছাড়া আর কিছুই পারেনি। প্রচন্ড ক্ষুধার্ত ছিল সোফি, তাই নাস্তার প্লেটটা হাতে তুলে নিল। ওর জন্য শুকনো ফল, মাখন লাগানো বিস্কিট আর 1 কাপ চা রেখে গেছে। জলটা খেয়ে নিল সোফি, নাস্তার প্লেটটা হাতে নিল। খেতে খেতে শুনতে পেল লাইব্রেরি থেকে গ্যারেথ কাকা আর জোসেফের পারস্পরিক কথোপকথনের শব্দ। কোন বই দিয়ে শুরু করবে তার পরিকল্পনা করছে ওরা। বিশাল সংগ্রহের কোনো জায়গা থেকে শুরু করতে পারে সেটা নিয়ে আলোচনা চলছে। ওদের জন্য অন্তরে এক ধরনের শ্রদ্ধাবোধ জেগে উঠল সোফির। ওই লাইব্রেরিতে ফিরে যেতে নিশ্চয়ই কষ্টে বুক ভেঙে যাচ্ছিল ওদের, অথচ মন শক্ত করে সেই কাজই করে চলেছে মানুষ দুটো। অর্ধেকটা খেয়ে প্লেটটা একপাশে ঠেলে সরিয়ে রাখলো সোফি। একটু চেষ্টা করলো ঘুমানোর, তবে ঘুম এলো না ওর চোখে। একবার জোসেফ আর আঙ্কেলের কাছে যাওয়ার কথা ভাবলো সে, তারপর থেমে গেল। দুঃখ আর হতাশা ওর শক্তি নিঃশেষ করে দিয়েছে যেন। একটা বিষাক্ত সাপের মতো হৃদয়টা পেঁচিয়ে ধরে ধরে বিষ ঢেলে দিয়েছে যেন নিরাশা। সেই বিষে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ওর অন্তর। জোসেফ তো এখনো মরেনি। যেখানে ওকে বাঁচিয়ে তোলার সম্ভাবনা আছে এখনো, সেখানে কেন এত হতাশ হয়ে পড়ছে ও? কিভাবে? এলোমেলো চুলের ভেতর 2 হাত রেখে প্রশ্ন করল সোফি। কি করার আছে আমার? কিভাবে কাজে আসতে পারি আমি? যতগুলো ভাবনা এলো ওর মাথায়, ভেবে দেখল সোফি সব দরজা বন্ধ। ডাক্তার আঙ্কেল একমাত্র ভরসা ছিল। উনি তো চিকিৎসা করছিলেন, নিজেই আশা ত্যাগ করেছেন। সেশন ব্লুম হয়তো পারত জোসেফকে সারাতে। 1 শতাব্দী ব্যবধান এখন এই ফুলের সাথে ওদের। যদি বা কোনো ডাক্তার থেকেও থাকে ওর চিকিৎসা করার জন্য, তাদের কাজ পর্যন্ত পৌঁছতে 1 সপ্তাহের বেশি সময় লেগে যাবে। এত সময় জোসেফের হাতে নেই। কিন্তু একজন আছে এই সময় সাহায্য করতে পারে। ওর ভেতর থেকে কেউ বলে উঠল। তিনি তো তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন অলৌকিক আর অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষণা করে। ফায়ারপ্লেসের ওপর রাখা পেন্টিংটার দিকে তাকালো সোফি। বসে আছেন মিস বিশপ, মূল্যবান কালো সিল্কের পোশাক পরে, চোখের চাহনি অহংকারী। হাত জোর করে পায়ে পায়ে ছবিটার দিকে এগিয়ে গেল সোফি। মনে মনেই বলে উঠল, ও বিপজ্জনক। জোসেফের ক্ষতি করেছে, তোমাকেও খুন করার চেষ্টা করেছে একবার। একই সাথে মানবিক কিছু বৈশিষ্ট্য দেখিয়েছে সে। প্রিয় মানুষের সমাধির কাছে গিয়ে দাঁড়িয়েছে, নিজের মৃতদেহের কাছে নিয়ে গেছে সোফিকে। ডায়েরির শেষ অংশে ওর মনের আবেগ অনেকটা প্রকাশিত হয়েছে। ওখানে তাকে অতটা বিবেকহীন, নিষ্ঠুর মনে হয়নি। কি ধরে নেব তাহলে? একই মানুষের 2 রকম ব্যক্তিত্ব, নাকি আসল সময় গ্রিমলক ওকে প্রভাবিত করেছে? এক পা করে এগিয়ে গেল সুফি। পোর্ট্রেট আর ওর মধ্যে দূরত্ব এখন আরো কম। ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে। পাশের ঘরে যে কালো চোখের মানুষটি রয়েছে, তাকে বাঁচানোর 1 বিন্দু সম্ভাবনা থাকলেও সে এর থেকে দ্বিগুণ বেশি ঝুঁকিযুক্ত কাজ করতে পারে অবলীলায়। পোর্ট্রেটটার দিকে তাকিয়ে মৃদু স্বরে সোফি ডেকে উঠল, মিস বিশপ, দয়া করে আমায় সাহায্য করবেন? কথাগুলো বলার সময় সোফির হাত দুটো কাঁপতে লাগলো, রোমগুলো কাঁটা দিচ্ছে। পোর্ট্রেটের ভেতর থেকে মিস বিশপ মাথা ঘুরিয়ে
ওর চোখে চোখ রাখলেন। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।